আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আলোচনা করব পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নিয়ে। এখন ইলেকট্রন বিন্যাস যদি আপনি না পারেন, না জানেন, তাহলে আপনার এই রসায়ন পুরা বইটা পড়া আপনার জন্য কখনোই সম্ভব না। এই ইলেকট্রন বিন্যাসই আপনার রসায়ন বইয়ের মনে করেন ভিত্তি। এটা আপনার যে কোনো মূল্যে পারতে হবে। আর ইলেকট্রন বিন্যাস এরকম আহামরি কোনো কঠিন বিষয় না যে পারা যাবে না। আজকের আমার ভিডিওটা এ টু জেড সুন্দরভাবে না টেনে টেনে দেখুন। আশা করি ইনশাল্লাহ আপনার ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আমরা অষ্টম শ্রেণীতে পরে এসেছিলাম ইলেকট্রন বিন্যাসকে 2n² সূত্র মতে। এই যে 2n² সূত্রের মাধ্যমে এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস পরে আসছিলাম। এটা আপনারা অবশ্যই জানেন, যেটা আজকে আমরা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব এভাবে ইলেকট্রন বিন্যাসে আপনার এই যে 19তম ইলেকট্রন মানে 19তম পরমাণু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে ব্যতিক্রম দেখা যায়। তারপর থেকে ব্যতিক্রম শুরু। সুতরাং এই নিয়মটা শুধু এই 18 পর্যন্তই প্রযোজ্য। আমরা তাই এমন একটা নিয়ম শিখব যেটা দিয়ে 1 থেকে 118 পর্যন্ত সবগুলা ভালো মতো ইলেকট্রন বিন্যাস করা যায়। সুতরাং আমরা সেই নিয়মটা একটু করব, যদিও এটা একটু সবার কাছে প্রথম দিকে কঠিন লাগতে পারে, তবে আশা করি A to Z ভিডিও দেখার পর আপনার কাছে এটা অবশ্যই সোজা মনে হবে। ঠিক আছে, আজকে শুরু করি আমরা। যে অষ্টম শ্রেণীতে আমরা পড়ছিলাম হলো প্রধান শক্তি স্তর হলো N, কিন্তু নবম দশম শ্রেণীতে সেই প্রধান শক্তি স্তর আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে, যাকে L দ্বারা প্রকাশ করা হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অনেক কিছু আলোচনা করা আছে। আমরা একে একে সব ধাপে ধাপে আলোচনা করব। আশা করি ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখবেন। প্রথমে আসি যে ইলেকট্রন বিন্যাস। প্রধান শক্তি স্তর হলো আপনার N, আর প্রধান শক্তি স্তর কিছুই যে যদি একটা পরমাণু এরকম থাকে, তাহলে এইটা হলো ধরলাম যে আপনার সিলিকন পরমাণু। এখন এটা হলো তার প্রধান শক্তি স্তর, ঠিক আছে। আর এই প্রধান শক্তি স্তর আবার এরকম উপশক্তি স্তরে, মানে এরকম উপশক্তি স্তরে বিভক্ত থাকে, ঠিক আছে। সেটাই উপশক্তি স্তর, এর নাম কি L। উপশক্তি স্তরকে L দ্বারা প্রকাশ করা হয়। এখন শুধু আর উপশক্তি স্তরকেই আমার অরবিটাল বলা হয়, ঠিক আছে। এটা ভালোভাবে মনে রাখুন যে উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়, যাকে L দ্বারা প্রকাশ করা হয়। এখন কি দ্বারা প্রকাশ করা হয় সেটা জানলে হবে না, এটার মান কত সেটাও আমাদের জানতে হবে। এর মান হলো 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত। এখন n কি? n হলো আপনার প্রধান শক্তি স্তরের সংখ্যা। n এখানে 0, 1, 2, 3, 4, 5, 6 যা খুশি তা হতে পারে, ঠিক আছে। এখন 0 থেকে এই n বসায়া তার থেকে 1 বিয়োগ করলে এর মাঝামাঝি যতগুলো আমরা এর মাঝের সব সংখ্যা, সব এর মাঝের সব ন্যাচারাল নাম্বার, মানে আপনার স্বাভাবিক সংখ্যাগুলো হবে L এর মান। দেখুন আমরা এক্সাম্পল রাখছি, এটা দেখলে আশা করি সবার ক্লিয়ার হবে বিষয়টা। যদি আমার n এর মান যদি 1 হয় তাহলে আপনার অরবিটাল বা উপশক্তি স্তর মানে L এর মান কত? তাহলে সূত্র মতে আপনার হলো 0 থেকে n-1, মানে কি n এর মান কত? 1। n এর জায়গায় 1 বসো, বলে 1-1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এখন 0 আর 0-র মাঝের সংখ্যা কি? 0 আর 0-র মাঝের সংখ্যা 0ই, মানে যদি n এর মান 1 হয় তাহলে আপনার উপশক্তি স্তর বা অরবিটালের সংখ্যা এর মান কত? 0। আবার n এর মান 2 হলে সেই একই কথা, 2 এর থেকে মানে n এর জায়গায় 2 বসাবো, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে কত? 1। তাহলে 0 আর 1 এর মাঝে আর কোনো সংখ্যা আছে, মানে স্বাভাবিক সংখ্যা, নট পূর্ণ সংখ্যা, আপনার দশমিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা। যে আমরা গুনি 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আর কোনো সংখ্যা নেই। সুতরাং উপশক্তি স্তরের মান হবে 0, 1। এখন n এর মান 3 হলে সেম আপনার 3-1 = 2। এখন 0 থেকে 2 এর মাঝে 0, 1, 2, 1 কিন্তু মাঝে আছে, সুতরাং আপনার এখানে মান হবে 0, 1, 2। আবার 4 এর ক্ষেত্রে আপনার 4-1 = কত? 3। এখন 0 থেকে 3 এর মাঝের সংখ্যাগুলা 0, 1, 2, 3, ঠিক আছে। তাহলে আপনার এখানে কত? 4টা। যখন আমরা n এর মান 4 বসাই, আপনার n এর মান 4 বসাইলে l এর মান পাই কয়টা? 4টা মান পাই, ঠিক আছে। এগুলা ভালো করে নোট করেন, ঠিক আছে। এগুলা এই মানগুলা কাজে লাগবে। এখন আসুন আপনার
এখন এই যে এল এর মান মানে কি অরবিটাল বা আপনার উপশক্তি স্তর, এটাকে আপনি চারটা ভাগে আমরা ভাগ করি। যেমন ওই যে এস পি ডি এফ, কি এই এলটারে আমরা কি করি চারটা ভাগে ভাগ করি। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আপনার বুঝতেই হবে ভালো করে। এটাকে চারটা ভাগে ভাগ করি এই উপশক্তি স্তরগুলোকে, এস পি ডি এফ। এখন এস উপশক্তি স্তরের জন্য মান হলো 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, ঠিক আছে। এটাকে কয়টা ভাগে ভাগ করি, এস পি ডি এফ এর জন্য 0, এর জন্য 1, 2, 3, ঠিক আছে, ভালোভাবে মনে রাখুন। এখন আপনাকে আমি কিছু দেখাচ্ছি, দেখুন আপনি এই যে এখন এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হলে আপনার উপশক্তি স্তর কয়টা, এই যে এখানে একটু আগে পরে এসেছি যে এন এর মান 1 হলে আপনার উপশক্তি স্তর বা এল এর মান হবে 0, মানে 0, ঠিক আছে, 0। এখন 0-র জন্য এই যে 0-র জন্য এল এর ইয়া কত, এস, শুধু এস, তাহলে এন এর মান 1 হলে আপনার উপশক্তি স্তরগুলো 1 এস হবে, ঠিক আছে, বোঝা গেল। না বুঝলে পরেরটা দেখুন, এন এর মান যদি 2 হয়, এই যে এন এর মান 2 হলে এল এর মান আমরা কয়টা পাইছি, 0 আর 1 পাইছি, 2টা পাইছি। এখন 0-র জন্য আসবে কি এস, আর 1 এর জন্য আসবে পি, ঠিক আছে, 0-র জন্য আসবে এস আর 1 এর জন্য আসবে পি। সুতরাং এন এর মান 2 হলে উপশক্তি স্তর হবে এল এর মান, এল গুলা হবে 2s আর 2p। আবার এন এর মান 3 হলে 0, 1, 2, 3। এখন 0-র জন্য পাবো এস, 1 এর জন্য পাবো পি, 2 এর জন্য পাবো ডি। সুতরাং আপনার এন এর মান 3 হলে 3s, 3p, 3d, এই যে, ঠিক আছে, দেখছেন, আশা করি যে বোঝা গেল। এখন পরেরটাও আমি বলে দিচ্ছি, যদি এন এর মান 4 হয়, এগুলা হলো কি, এগুলো হলো এল এর মান, ঠিক আছে, ভালোভাবে, এগুলা এল এর মান, আর এগুলা হলো এল, এল মানে এলকে কিভাবে নির্দেশ করব সেটা হলো এগুলা, ঠিক আছে। এখন এল এর মান যদি 4 হয় তাহলে মান কয়টা, এল এর মান 4 হলে মান হলো 0, 1, 2, 3, ঠিক আছে, 0, 1, 2, 3। আর 0-র জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। সুতরাং এন এর মান 4 হলে এল এর আমি প্রকাশটাকে এইভাবে করবো, 4s, 4p, 4d, 4f। এখন আপনারা যেহেতু প্রাথমিক মানে একদম শুরুর পর্যায়ে, সুতরাং আপনারা একটু সূত্র দিয়ে এগুলো মনে রাখতে পারেন। যখন অনেক করতে করতে এগুলা এইভাবেই যে এন এর মান 1 হলে 0, এন এর মান 2 হলে 0, 1, মানে এই 2 থেকে 1 কম, 3-এর থেকে 1 কম মানে 2 পর্যন্ত হবে, 4-এর থেকে 1 কম মানে 3 পর্যন্ত আইব। আর এগুলো যে এস পিডিএফ এগুলো আপনাদের এভাবেই ইয়ে হয়ে যাবে, যেহেতু আপনারা শুরু দিকে, তাই আপনাদের একটু কঠিন লাগতে পারে, আসলে কিছুই না। এখন একটা এক্সাম্পল দিয়ে রাখছি, দেখুন, এন এর মান 4 হলে অরবিটাল সংখ্যা কত, অরবিটাল সংখ্যা কত, অরবিটাল সংখ্যা বা অরবিটালের মান কত, মান, নট অরবিটাল সমূহ বা অরবিটালের প্রকাশ, অরবিটাল সংখ্যা। আমরা জানি সূত্র কি, 0 থেকে n-1 পর্যন্ত। এখন 0, এখন n এর মান কত, 4, 4, তাহলে 4 - 1 3, তাহলে 0 আর 3-এর মাঝের সংখ্যাগুলো সব লিখে দেবো, 0, 1, 2, 3 লিখছি। এগুলো হলো অরবিটালের মান বা সংখ্যা, মানে এল এর মান বা সংখ্যা, এগুলো এল এর মান বা সংখ্যা। আর যদি বলি অরবিটাল সমূহ, সুতরাং আমরা 0-র জন্য জানি এস, সুতরাং এই যে 4 আছে তাই 4s, এখানে যদি 2 থাকতো তাহলে 2s হতো, ঠিক আছে। এখন 0-র জন্য এস, 2s, আর 1 এর জন্য 4p, পি হবে, আর সামনে যে 4 আছে তাই 4, 2 এর জন্য ডি, আর 3-এর জন্য এফ। আশা করি যে এ পর্যন্ত সবারই, আশা করি আমি বুঝতে পারি যে যাদের বুঝতে একটু কঠিন হয়েছে তারা ভিডিওটা আবারও ব্যাক করে একটু দেখে আসুন, ঠিক আছে, তাহলে আশা করি সবার বোঝা হয়েছে। এখন আমাদের বুঝতে হবে এই অরবিটাল সমূহ, যে এসপিডিএফ, এই অরবিটাল সমূহের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে এই যে 4s, 4p, 4d, 4f, এগুলো ভিতরে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি কয়টা ইলেকট্রন এখানে থাকতে পারবে সেটা আমাদের বুঝতে হবে। সেটা বোঝার জন্য এই যে দেখুন আমি লিখে রেখেছি, এস অরবিটালে সর্বোচ্চ সবচেয়ে বেশি দুইটা থাকতে পারবে, এর কমও থাকতে পারে। পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, আর এফ অরবিটালে 14টা। দেখুন 2-এর সাথে 4 যোগ, 6-এর সাথে 4 যোগ, 10-এর সাথে 4 যোগ, মানে 4 করে বাড়ে। সুতরাং আপনি এভাবে মনে রাখতে পারেন। এখন এই ডি অরবিটালে সর্বোচ্চ সবচেয়ে বেশি 10টা ইলেকট্রন থাকতে পারবে, এর চেয়ে বেশি না, 11টা থাকতে পারবে না, তবে 5টা থাকতে পারবে, 6টা থাকতে পারবে, 10-এর কম থাকতে পারবে, বাট 10-এর কখনোই বেশি যাবে না, 10-এর সমান থাকতে পারবে, ঠিক আছে। এগুলো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা ইচ্ছা করলে আপনারা এই যে মনে রাখতে পারেন, আবার না যদি কঠিন মনে করেন তাহলে দরকার নেই, আমি বলে দিচ্ছি যে সূত্র, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র 2
12+1। এখন এল কি, এল তো আমরা ওই যে এই SPDF এর জন্য এই যে আমরা দেখে এসেছি যে ডি এর মান 2 হলে, যদি 2 হয় তাহলে ডি অরবিটাল, এগুলো হলো এখানে এল এর মানগুলো বসাবেন। এই যে যদি আপনার ডি অরবিটালে ইলেকট্রন কতটি, এরকম যদি প্রশ্ন করে আপনার ডি অরবিটালে ইলেকট্রন কতটি মানে সর্বোচ্চ কয়টা ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে, এই যে ডি অরবিটালে কয়টা সর্বোচ্চ, আমরা জানি 10টা। এখন সূত্র দিয়ে বের করব যে ডি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে। সূত্র হলো 2 12+1। 2 2 এর জায়গায় আছে, এই যে এই 2 2 এর জায়গায় আছে, গুণ হবে, এই যে এখানে কিছু নাই মানে গুণ এল এর মান কত, ডি এর জন্য এল এর মান কত, ডি এর জন্য এল এর মান হলো এই যে 2, দেখছেন ডি এর জন্য এল এর মান 2, এখন 2 বসিয়ে দিয়েছি, 4 1, এখন 2 দুগুণে 4 যোগ 1 কত 5, তাহলে 5 দুগুণে 10। এই যে ব্র্যাকেট মানে এই ভিতরের কাজ করার পর তারপরে এর কাজ করতে হবে, এগুলো আশা করি বেসিক সবাই জানেন। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বোঝা গেছে, আমি আশা করি যে সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি যে ইলেকট্রন, আপনার ইলেকট্রন, এই যে ইলেকট্রন অরবিটালের শক্তিক্রম, মানে এই যে 1s 2s 2p, এগুলা কোনটার শক্তি বেশি আর কোনটার শক্তি কম, এগুলা এখন বুঝতে হবে। এখন এর আগে আমাদের বুঝতে হবে যে ইলেকট্রন সব সময় কম শক্তিতে আগে যায়, তারপরে সেই ঘরটা পূরণ করার পর তারপরে বেশি শক্তিতে যায়। এখন দেখুন এই যে ইলেকট্রনের শক্তির ক্রম, যেমন 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, 2s থেকে 2p এর শক্তি বেশি, 2p থেকে 3s এর 3p এর শক্তি বেশি, তারপরে যে 4s এর শক্তি বেশি, দেখুন এই যে তারপরে 3d, তারপরে 4p। এসএসসি লেভেলে আপনার এই পর্যন্ত জানলে এনাফ, আর লাগবো না, বুঝেন, আর দরকার নাই। এখানে একটা ঘটকা, এই যে 3p পরে কিন্তু 3d নাই গা, ঠিক আছে, 3 এর মাঝে 4s ঢুকে গেছে, ঠিক আছে, এটা আপনার ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, এই জায়গাটায়। এখন এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা ইচ্ছা করলে মনে রাখতে পারেন, না পারলেন এই যে n+l এর মান, যে n+l এর মান যে অরবিটালে কম সেই অরবিটালের শক্তি কম, আর বেশি হলে শক্তি বেশি। এখন আমরা একটা উদাহরণ দেখব, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই যে দেখুন, আর যদি এই যে n+l এর মান যদি সমান হয়ে যায়, কোনো ক্ষেত্রে n+l এর মান যদি সমান হয়, তাহলে যে অরবিটালে n এর মান কম সে অরবিটালে n এর মান কম, মানে শক্তি কম, আর ওই যে বেশি হলে শক্তি বেশি। এখন এটা কেউ বোঝেন নাই আশা করি, এখন উদাহরণের মাধ্যমে বোঝা গেল। এখন দেখুন এই যে একটা অরবিটাল দেওয়া আছে, আর এই যে একটা কি দেওয়া আছে, অরবিটাল দেওয়া আছে। এখন কোনটার শক্তি বেশি আর কোনটার শক্তি কম সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। এখানে বলেন তো n এর মান কত, আগে যেটা থাকে সেটাই কিন্তু n এর মান। এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে n এর মান 4 আসছিল বলে এই যে এখানে 4s 4b, মানে আগে যেটা থাকে সেটা হলো n এর মান, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন, আশা করি যে বোঝা গেল। এখানে n এর মান 3 আর এখানে n এর মান 4, মানে এই যে, আর d এর জন্য l এর মান কত বলুন তো, d এর জন্য কিন্তু l এর মান 2, আর s এর জন্য l এর মান 0। এই যে দেখুন এই যে ছকটা, d এর জন্য l এর মান 2, s এর জন্য l এর মান 0, ঠিক আছে। এখন এই যে সূত্র আছিল n+l, এখন n+l মানে 3 আর যোগ 5, আর এখানে n+l করলে 4। এখন কোনটা কম, অবশ্যই 5 থেকে 4 কম, সুতরাং 5 থেকে যেহেতু কম, সুতরাং এই অরবিটালের শক্তি কম, এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সুতরাং এই যে এখানে আমরা লিখছিলাম 3p এর পর 4 এসে জায়গা, এটার ভিতরে পরে যায়, কারণ কি এটার শক্তি কম, এর থেকে এটার শক্তি কম, তাই পরে যায়। এখন আবার দেখুন, যদি এখন বললো এই অরবিটাল আর এই অরবিটালের মধ্যে আপনার n+l এর মান তুলনা করতে বলা হয়েছে। এখন এখানে n এর মান আপনার 3 আর এখানে n এর মান হলো 4, আর d এর জন্য l এর মান 2, আর p এর জন্য l এর মান কত আপনার 1, এই যে SP এর জন্য 1, এখানেও 5 এখানেও 5। এখন দেখুন সমান চলে এসেছে, সমান যদি আসে তাহলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালের শক্তি কম, সমান, তাই d 3d শক্তি কম, কারণ এই যে n অফ d মানে এই যে 3 আর 4, এখানে n এর মান 3, এখানে n এর মান 4, তাহলে n এর মান এই অরবিটালের কম, সুতরাং এই অরবিটালের কি শক্তি কম, এই যে কারণ এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সুতরাং এই যে দেখুন এই অরবিটালের ইলেকট্রন আগে প্রবেশ করবে এটার থেকে, দুইটার ভিত্তিতে কিন্তু n+l এর মান সমান, কিন্তু n এর মান এটা কম দেখে এটা আগে প্রবেশ করবে। এত কিছু আপনার মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট এই পর্যন্ত এই সিরিয়ালটা একটু মনে রাখেন, মানে শক্তির ক্ষেত্রে, তাহলেই এনাফ, আর দরকার নেই। এখন এগুলা মনে রাখার জন্য আমার কাছে যে শক্তির ক্রম মনে রাখার জন্য একটা টিপস আছে, যেটা আপনাতে আমি শেয়ার করছি, যে প্রথমে 1s, তারপরে 2s 2p, 3s 3p 3d,
তারপরে 4s 4p 4d 4f, এই যে এই পর্যন্ত কিন্তু আমরা দেখছি, এই যে দেখছেন এই পর্যন্ত, এই যে 4f 4d পর্যন্ত দেখছি। তারপরে এই যে 5s 5p 5d 5d, এই যে এই দুইটা কর সম্পূর্ণ f পর্যন্ত নিমু। তারপরে একটা একটা করে কমবে, যে 6s 6p 6d, তারপরে 7s 7p, মানে এই যে এখান থেকে 5f কমছে, এখান থেকে ডিটা কইমা পিতে আইছে, এখান পিতে কইমা এসে যাইবে। এখন এই পিছন থেকে সবগুলা একটা সরল রেখা লাইন দিব আমরা, ঠিক আছে, এই এভাবে সরল রেখা করে লাইন দিব এই যে পিছন থেকে। এখন ইলেকট্রন কি করবে জানেন, প্রথমে এখান থেকে এই অরবিটালে প্রবেশ করবে, এখান থেকে আবার এই এখানে আসবে ইলেকট্রন, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই 3s যাবে, 3s থেকে এই 3p, তারপরে এখানে এখানে এখানে। এই যে শক্তির ক্রমটা আমি লিখে রেখেছি, আপনারা যাদের এগুলো একটু কঠিন লাগছে তারা শুধু এই যে এই লাইনটা মনে রাখুন, এসএসসি লেভেলে আপনার আর কোনো সমস্যা হবে না, বিশ্বাস করেন ভাই, এই লাইনটা মনে রাখলে। এখন আপনি এটাই ভালো করে মনে রাখুন, ঠিক আছে। এখন আমি এটা, আর যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলে পড়ালেখা করতে চান অ্যাডভান্স, তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। যারা অনেক বড় বড় ইলেকট্রন বিন্যাস, মানে বেসিকটা অন্তত অনেক বড়, মানে আপনার বেসিকটা স্ট্যান্ডার্ড করার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা একে শক্তির ক্রমটা মনে রাখবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমার এই সিক্রেটটা অবলম্বন করেন। প্রথমে আমি লিখবো কি 1s, ঠিক আছে, তারপরে হলো 2s 2p, তারপরে 3s 3p 3d, তারপরে 4s 4p 4d 4f, আমরা এই পর্যন্ত দেখছি। তারপরে আরেকটা লাইন সম্পূর্ণ নেব, 5s 5p 5d 5f, এই দুইটা আমরা কি সম্পূর্ণ f পর্যন্ত নিব, তারপরে একটা একটা করে কমবে। কিভাবে দেখুন, 6s 6p 6, মানে 6d, এখন 6f কিন্তু নিব না, একটা কমবে। তারপরে হলো 7s 7p, এই যে d নেই এটা কমছে। তারপরে হলো আপনার 8 এসে আসছে, ঠিক আছে, এই যে একটা কমছে, এই পর্যন্ত শেষ। তারপরে এই যে পিছন থেকে আপনি এভাবে যোগ করবেন, এই যে, ঠিক আছে। আপনারা এই যে পিছন থেকে দাগ দিবেন, আবার কি করবেন, এই যে এভাবে পিছন থেকে দাগ দিবেন, আবার এই যে এভাবে দিবেন, এই যে এভাবে দিবেন, এভাবে 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 এভাবে। এখানে আপনার মনে 8টা, 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টা দাগ দিবেন। এগুলো আসলে কি নির্দেশ করে, ইলেকট্রন আগে 1s যাবে, তারপরে এই দ্বিতীয় দাগে আসবে 2s, 2s এর পর এই যে 2p-তে তারপরে যাবে, 2p থেকে 3s-এ ইলেকট্রন প্রবেশ করবে, 3s থেকে 3p-তে যাবে। এখন 3p-র পর কিন্তু 3d-তে যাইবে না, এই যে 4s, এই যে 4s সামনে আছে, 4s-এ যাওয়ার পর আবার এই যে 3d-তে আসবে, 3d থেকে 4p-তে যাবে, 4p থেকে আপনার 5s-এ যাবে, 5s থেকে 4p, এভাবে আপনি করতে করতে এই যে আমি ক্রমটা যে লিখে রেখেছি এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই টেকনিকের মাধ্যমে আপনি এই যে অরবিটাল সময়ের শক্তির ক্রমটা খুব ভালোভাবে মনে রাখতে পারেন, যে 1s-এর পরে এখানে এখানে এখানে। আর যাদের এগুলো কঠিন লাগে তাদের আমি বলবো এসএসসি লাইফে এই লাইনটা মনে রাখুন, এই যে এখান থেকে এই পর্যন্ত, আর দরকার নাই ভাই, আর দরকার নাই, আপনার এগুলো মনে রাখলেই যথেষ্ট, এনাফ, অনেক কিছু। এবার ইলেকট্রন বিন্যাসের যা নিয়ম আছে, যা কিছু আছে, সব শেষ। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভালোভাবে, আশা করি সবাই বুঝছেন। যেখানে না বুঝছেন কমেন্ট করুন ভাই, আর দরকার হলে ব্যাগে গিয়ে দেখে আসুন, একবারের জায়গায় দুইবার দেখুন, ইলেকট্রন বিন্যাস আপনার বুঝতেই হবে। আপনি কমেন্ট করুন, আপনার কমেন্টের প্রত্যাশায় আমি আবার ভিডিও বানানো, দরকার হলে আপনাকে আবার ভালো করে বুঝিয়ে দিব। এখন আমরা কিছু প্র্যাকটিস লিখে রেখেছি যেগুলো আমরা করব, তো এই আমার সাথে সাথে থাকুন, দেখুন কিভাবে সমাধান করি। যদি আপনি কিছু কাজ দিব, এগুলা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করব। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, আশা করি এটা জানি। অক্সিজেনেরটা করব এখন আমি 8, ঠিক আছে। এখন আমি কিছু ওই যে 1s 2p 2s, এই যে 1s এগুলা লিখবো, ঠিক আছে, আপনি দেখুন। আচ্ছা ঠিক আছে, দেখুন এবার প্রথমে আমি 1s লিখলাম, তারপরে আমি এই যে 1s লিখলাম, তারপরে আমি লিখলাম 2s 2p 2pর পর 3s 3p, 3p এর পর কিন্তু 4s-এ ইলেকট্রন যায়, ঠিক আছে। তারপরে 3d-তে ইলেকট্রন প্রবেশ করে,
এখন আমি এই পর্যন্ত আমার মন মতো লিখলাম। এখন আমার লাগবে হলো 8টা ইলেকট্রন। এখন এগুলা লেখার পর এই 8টা ইলেকট্রনকে আমি কি করব, এগুলার ভিতরে বসায় দিব সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী। কি অনুযায়ী? সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী বসিয়ে দিব। আর শক্তির ক্রমটা জাস্ট এটার শক্তির ক্রমটা জাস্ট আমি কি করব, ফলো করব। যেমন অ্যাশের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, এই আপনারা বলুন। অ্যাশের সর্বোচ্চ কয়টা সবচেয়ে বেশি থাকতে পারে? অ্যাশে 2টা, পিতে আপনার হইলো 2 আর 4 6টা, ডিতে হইলো 10টা, এফে হইলো 14টা। তাহলে অ্যাশে কয়টা সবচেয়ে বেশি থাকতে পারে? 2টা। তাহলে এখানে কয়টা? 2টা দিলাম বসায়া, 2টা ইলেকট্রন বসাইছি। আবার 2 এসে থাকতে পারে কয়টা? অ্যাশে থাকতে পারে 2টা, দিলাম 2টা বসায়া। পিতে থাকতে পারে কয়টা? পিতে 6টা থাকতে পারে, 6টা। এখন দেখুন এখানে 2টা দিছি, এখানে 2টা দিছি, কয়টা হইলো? 4টা হয়েছে। 8-এর তো 4টা বহায় দিছি, বাকি থাকে কয়টা? 4টা থাকে। কিন্তু এই পিতে কয়টা থাকতে পারে? 6টা। পিতে 6টা থাকতে পারে, কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? 4টা, মানে 6-এর কম, মানে এখানে বসে যাবে। আর এই যে পিছনে লিখলাম, এগুলো লেখার কোনো দরকার নাই। আপনার এই পর্যন্তই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করা শেষ। এই যে দেখুন, এই যে 1 এসে 2টা, 2 এসে 2টা, 2 পিতে 4টা, দেখছেন? এর এই যে আমি এগুলো আপনাদের বোঝানোর জন্য লিখছি, এগুলো লেখার দরকার নেই। এভাবে আপনি কি করবেন, শুধু এই যে 1s 2s 2p 3s 3p এভাবে শক্তির ক্রম অনুযায়ী লিখে যাবেন। আর এই যে জাস্ট ইলেকট্রনগুলা সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী বসিয়ে দিবেন। ইলেকট্রন বিন্যাস আপনার শেষ। দেখছেন পানি পানি লাগছে নাকি? দেখুন এই যে এখন আমি সোডিয়াম মানে 11 এটাও আমি লিখলাম, ঠিক আছে? এই যে দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম 1s 2s 2p, তারপরে হলো 3s 3p, 3pর পর 3pর পর 4s, ঠিক আছে? 4s, তারপরে হলো 3d 3d। আপনার এর চেয়ে বেশি দরকার নাই, এর চেয়ে বেশি লেখার দরকার নাই, ঠিক আছে? এই যে প্রথমে হলো 11টা ইলেকট্রন আছে, বুঝলেন? 11টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে। এখন প্রথমে আমি অ্যাশের সবচেয়ে বেশি থাকতে পারে 2টা, দিলাম অ্যাশে 2টা বসায়া। আবার অ্যাশে 2টা থাকতে পারে। এখন 2টা 2টা 4টা, তাহলে আপনার 11 থেকে যদি আমি 4 বিয়োগ দিয়ে দেই তাহলে আপনার কত থাকে? এই 4টা কিন্তু আমরা দেখুন অলরেডি আমরা 4টা ইলেকট্রন বসিয়ে দিয়েছি। এখন 4টা বসায় দিয়েছি। এখন পিতে থাকতে পারে সর্বোচ্চ 6টা থাকতে পারে। পিতে কয়টা থাকতে পারে? 6টা থাকতে পারে। এখন দেখবো আমার ইলেকট্রন বাকি আছে কয়টা। 11 থেকে যদি আমি 4 বিয়োগ দিই তাহলে আপনার থাকে হলো 60 থাকে, মানে এখনো আমার 60টা ইলেকট্রন অবশিষ্ট আছে। কিন্তু পিতে থাকতে পারে কয়টা ভাই? পিতে 6টা থাকতে পারে। তাহলে আমি 6টা দিলাম, 6টা দিলে তাহলে এখন দেখুন 2 2 কত? 4, আর 6 যোগ করলে কত? 10। এখন 11 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে? 1 থাকে। এখন সেই একটা ইলেকট্রন পরের শক্তি স্তরে দিব। এখন অ্যাশে থাকতে পারে কয়টা? 2টা থাকতে পারে, কিন্তু আছে একটা, দিলাম একটা। কিন্তু কোনোটাই কিন্তু এই যে এখানে কিন্তু আমি 60টা দিয়ে দিইনি, কারণ এখানে সবচেয়ে বেশি থাকতে পারে 6টা। 60টা দিলে কাটা হয়ে যাবে, তাহলে এই পরেরগুলা আর আমার কাজে আসবে না, ঠিক আছে? পরেরগুলা আর কাজে আসবে না। এই পর্যন্তই আপনার নাইট্রোজেন এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তারপরে হলো পটাশিয়াম 19, এটার ইলেকট্রন বিন্যাস করবো। এটা আমি এই যে লিখে দিলাম 1s 2s 2p 3s 3p 4s, তারপরে 3d। আচ্ছা আপনাদের বোঝানোর সুবিধাতে লেখা, আপনারা যখন করতে করতে প্র্যাকটিস করতে করতে অনেক বস হয়ে যাবেন, মানে প্রো হয়ে যাবেন, তখন আপনাদের এরকম লেখার দরকার নেই, এভাবেই বলে দিতে পারবেন, ঠিক আছে? এখন প্রথমে আমি যে 2টা দিলাম, এখানে 2টা দিলাম। এখন কয়টা? 4টা ইলেকট্রন আমি অলরেডি দিয়ে ফেলেছি। এখন দেখো পিতে আমি কয়টা? 6টা সর্বোচ্চ থাকতে পারে। এখন 19 থেকে আমি কি করব? 19 থেকে যদি আমি 4 বিয়োগ দিই তাহলে আপনার 15টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। কয়টা? 15টা ইলেকট্রন থাকে। এখন আমি এই পিতে সবচেয়ে বেশি সর্বোচ্চ থাকে 6টা। এখন আমার মোট কত হয়েছে দেখুন, আপনার এখানে 2 2 কত? 4, আর 6 বসায় দিয়েছি, কত হয়েছে? 10টা। তাহলে 19 থেকে যদি 10 বিয়োগ দিই থাকে কত? 9টা ইলেকট্রন। এখনো আমার কাছে 9টা ইলেকট্রন আছে। 9টা ইলেকট্রন এই পরবর্তী ধাপে বসিয়ে দিব। কিভাবে? এখানে থাকতে পারে কয়টা? 2টা। এখানে থাকতে পারে কয়টা? 6টা থাকতে পারে। সর্বোচ্চ এই যে পিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা। এখন মোট যোগ করুন। এখানে আপনার হলো দেখুন 12টা ইলেকট্রন আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন 12টা এখানে 2 2 2 আর 6 কয়টা? না 12টা ইলেকট্রন বসিয়ে দিয়েছি। এখন অবশিষ্ট আছে কয়টা ইলেকট্রন সেটা হলো আমার এখন দেখতে হবে। আপনার এই যে 12টা ইলেকট্রন বসিয়ে দিয়েছি, এখন 19 থেকে যদি আমি 12 বিয়োগ দিই তাহলে থাকে হলো 7। কিন্তু আমার এখানে 7টা ইলেকট্রন কি বসাবো? না, কখনোই না, কারণ পিতে সবচেয়ে বেশি থাকতে পারে 6টা। 7টা বসাইলে হবে না, আর একটা ইলেকট্রন থাকে, সেটা আমার এখানে বসাতে হবে। এখানে নট এই 3pর পরে 3 দিতে কিন্তু বসাই দেন না ভাই। এই 1 এটা পূরণ করার পর, এটা যখন 2টা বসানোর পর
তারপরে এটার ভিতরে যাবে। এখন আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রেখে দিয়েছি, যে সিলিকন 21 এটার ইলেকট্রন বিন্যাস আশা করি সবাই আমার কমেন্ট বক্সে অ্যান্সার করবেন, আমি এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। এই যে এখানে 2টা বসানোর পর তারপরে 3Dতে যাবেন, এর আগে না, ঠিক আছে? এই সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা আপনাদের কাছ থেকে আমি আশা করছি যে সবাই এটা করে দিবেন, ঠিক আছে? আমি এগুলা আশাবাদী আপনাদের কাছে যে সবাই করবেন। এই যে দেখুন আমি বলছিলাম, এই যে দেখুন কোবাল্ট 27, এই যে দেখা যাচ্ছে আশা করি কোবাল্ট 27 এর ইলেকট্রন বিন্যাস দেখছেন। এই যে এই ফোরেস্টটা পূরণ করার পর আপনার এই যে 3Dতে ইলেকট্রন এসেছে, 2 পূরণ করার পর 3Dতে ইলেকট্রন এসেছে। এখন সব কিছুরই দুনিয়ার সব কিছুরই ব্যতিক্রম থাকে, নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাসেরও ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাই এখন আপনাদের আমি দেখিয়ে দিব। এই যে ব্যতিক্রম দেখছেন, দুইটা দেখতে একই, সিআর আর সিইউ, একটা হলো 24, একটা 29, এটাকে ক্রোমিয়াম বলা হয়, এটাকে কপার বলা হয়। এই দুইটা হলো ব্যতিক্রম। কি ব্যতিক্রম সেটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত সবই ঠিক থাকবে। এখন আমি আপনাদের কি বলছিলাম, এই ফোরেস্টটা পূরণ করে মানে 2টা বইরা তারপরে 3Dতে যাবে, ফোরেস্টটা বড়ে 3Dতে যাবে, কিন্তু এটা সেটা মানে নাই, আমার কথা মানে নাই, মানে এরা ব্যতিক্রম। এই যে 1 রেখে তারপরে এখানে 10টা বানাইছে আর এখানে ডিতে 5টা বানাইছে। কেন বানাইছে? কারণ হলো এই যে দেখুন, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে 2 এর অর্ধেক কত 1, পিতে থাকতে পারে 6টা, 6 এর অর্ধেক কত 3, ডিতে থাকতে পারে 10টা, 10 এর অর্ধেক কত 5, এফে থাকতে পারে 14টা, 14 এর অর্ধেক কত 7। এখন সব সময় মনে রাখবেন যে এই অরবিটাল সমূহ এই যে অর্ধপূর্ণ মানে অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ হলে অধিক বেশি স্থিতিশীল, মানে লাস্ট কক্ষপথে অধিক বেশি শক্তি থাকে এদের, আর সবকিছুই বেশি বেশি শক্তি অর্জন করতে চায়। তাই তারা এখানে একটা রেখে এই যে অর্ধেক পূর্ণ বানায় লাইছে, ডি থাকতে পারে 10টা, বানাইছে একটা 5টা। এখানে যদি আমি 2 দিতাম এখানে 9টা হতো, কিন্তু এটা ওর শক্তি বেশি বানানোর জন্য এই যে 10টা বানাই যায়। এই হলো ব্যতিক্রম, শুধু এই 2টা ভালোভাবে মনে রাখতে পারেন। আরেকটা ব্যতিক্রম আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এজি 47 মানে কি আপনার সিলভার, এটা হলো SW। এই 2টা SW হাউস ওয়াইফ আপনাদের বাড়িতে, এই SW কি হাউস ওয়াইফ, বুঝলেন? এই 2টা হাউস ওয়াইফ আপনাদের বাড়িতে করতে হবে। হাউস ওয়াইফ না, সরি মজা করে বললাম, হোমওয়ার্ক। আশা করি এই পর্বটা দেখার পরে, এই পর্বটা আপনার প্রায় আধা ঘন্টার দিকে গেছে গা, এত বড় একটা ভিডিও যারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাস নিয়ে তাদের আর কোনো ঝামেলা থাকবে না। 60 স্টার এই যে এই ইলেকট্রন বিন্যাসগুলো বাড়িতে চেষ্টা করেন, দেখেন যে তারা কিভাবে করছে। এই যে দেখছেন ব্যতিক্রমগুলো, এই যে এজির ইলেকট্রন বিন্যাসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, তারপরেও আপনি দেখেন বাড়িতে চেষ্টা করেন। এই যে আশা করি ভালো লাগছে। প্লিজ যদি ইলেকট্রন বিন্যাসটার কিছু মাত্র মানে আশা করি যে সম্পূর্ণ শিখছেন, তাছাড়াও কিছু মাত্র যদি শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ। এটা আমাদের আর রসায়নের কোন কোন টপিক আপনাদের কাছে কঠিন লাগে, কোন টপিকে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো পুরা রসায়ন বই থেকে, ঠিক আছে? আপনাদের রসায়নটাকে খুব সহজভাবে উপস্থাপন করবো। আর এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।